আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অর্গানাইজেশনাল বিহেভিয়ারের একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে দ্য বিগ 5 পার্সোনালিটি ডাইমেনশনস অফ ট্রেড। 5টা পার্সোনালিটি ডাইমেনশন বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্য থাকে। এখানে ট্রেড মানে হচ্ছে গুণ বা ট্রেড মানে হচ্ছে বৈশিষ্ট্য। অনেক মানুষ অনেক ধরনের পার্সোনালিটির হয়, অনেক ব্যক্তিত্বের মানুষ হয়, সবার তো এক মন হয় না। ইংরেজিতে একটা প্রবাদ বলে না, মেনি ম্যান মেনি মাইন্ডস। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন মানসিকতা, বিভিন্ন অন্তর। একজনের ডিসিশন কখনো অন্যজনের সাথে ম্যাচ করে না। সাইকোলজি ডিফারেন্ট হয়। মানুষের একজনের ফিঙ্গারপ্রিন্টও আরেকজনের সাথে ম্যাচ করে না। আইবলের যে কাউন্ট আরেকজনের সাথে ম্যাচ করে না। প্রতিটা মানুষ হচ্ছে ইউনিক টাইপের, তাই না? এভাবে সাইকোলজি তো আমরা ওভাবে দেখতে পাই না, কিন্তু সাইকোলজি ইউনিক টাইপের। আপনারা যখন পরীক্ষার খাতায় লিখেন একই প্রশ্ন, যদি মুখস্থ করে না আসেন বা কেউ কপি না করে, 100 জন মানুষকে যদি আপনি এটা লিখতে দেন, কখনো হুবহু সেন্টেন্স একরকম হবে না, চেঞ্জ হবে। কেন জানেন? কারণ সেন্টেন্সগুলো ডেলিভারি দিচ্ছে মেন্টালিটি, মাইন্ড, সুতরাং তার এক্সপ্রেশনটাও ডিফারেন্ট, তাই না? হ্যাঁ, এই জন্য HRM বা ওবিতে বলে পার্সোনালিটি তো ডিফারেন্ট হয়, কথা সত্য, কিন্তু মেজর বড় 5টা পার্সোনালিটি মানুষের থাকে, বৈশিষ্ট্য, তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, ব্যক্তিত্বের গুণাবলী। আচ্ছা, 1 নম্বর হচ্ছে কনসাইন্টিয়াসনেস, মানে কনসাইন্স। সায়েন্স মানে বিজ্ঞান, আর কনসাইন্স মানে বিবেক। বিবেক, মানুষ বলে না বিবেকবান, হ্যাঁ, বিবেক হচ্ছে কনসাইন্স। তো বিবেকত্ব বা বিবেক বিষয়টা মানুষকে অনেক কেয়ারফুল করে, এবং সে যখন তার বিবেকের চর্চা করে তখন সে অনেক ক্ষেত্রে ডিপেন্ডেবল অ্যাটিটিউড করে। নিজের মেধা, মনন, চিন্তাশক্তি, বিবেকবোধকে সে কাজে লাগায়। সে তখন অন্যের ডিসিশনের উপরে ওইভাবে রিলাই করে না। 100 মানুষ যদি কোনো অন্যায়কে সাপোর্ট করে, সবাই অন্যায় করলো, আর একজন মানুষ যদি স্রোতের বিপরীতে থাকে, স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড, সে চিন্তা করে না আমার বিবেকে বলছে যে এটা অনুচিত। আপনি যে এই অনুচিত ধারাতেই রয়ে গেলেন, এটার জন্য আপনি নিজের ডিসিশনের উপর নিজে ডিপেন্ডেবল। আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছেন, বিবেক আপনাকে সেখানে চালিত করছে। এবং খুব অবাক করা একটা বিষয়, আপনারা দেখবেন সাইকোলজিক্যালি আপনার মন ভালো কোনটা সেটাও জানে, খারাপ কোনটা সেটাও জানে। আপনি আপনার মনকে যে কোনো একটা টপিক দেন তো, দিয়ে বলেন তো গুড আর ব্যাড, আপনার মন সাথে সাথে বলে দিবে ব্যাড আর গুড। কারণ স্রষ্টা মানুষকে মনের মধ্যে ওই বোধটা দিয়ে তৈরি করছে। দেখি আমরা মানুষ, আমাদের মানসিক একটা জাজমেন্ট আছে, যেটা অনেক প্রাণীর নাই, কিন্তু মানুষের আছে। এই জন্যই মানুষ মানবিকতাপূর্ণ এবং সে জাস্টিস করতে চেষ্টা করবে। আপনি আপনার মনকে আস্ক করেন এনি টপিক, দিয়ে বলেন গুড অর ব্যাড, সে আপনাকে একটা টিক মার দিয়ে দিবে সাথে সাথে। এটাই একটা বড় সুপ্রিমেসি। তো আপনি আপনার ডিপেন্ডেন্সিটা ওখান থেকে নেবেন, যে এটা গুড বলছে মন, এটা গুড, আমি অন্য কারোর উপর নির্ভর করব না, আমি আমার নিজের ডিসিশন নিজে নিব এবং আমি কেয়ারফুলি আমার ডিসিশনটা নিব, তাই না? সুতরাং যাদের বিবেক থাকে, HRM ওবি বলছে দে আর মোর কেয়ারফুল দ্যান আদার্স, দে আর মোর ডিপেন্ডেবল ইন দেয়ার ডিসিশন মেকিং, রাইট? হ্যাঁ, আপনি দেখবেন যে বিবেকবান মানুষের কাছে, বিবেকবান বসের কাছে আপনি ফেয়ারনেস পাবেন, কিন্তু যে বিবেকবান বস না, সে আপনাকে উপেক্ষা করে আপনার জুনিয়রকে প্রমোশন দিতে তার এতটুকু কাঁপবে না, কারণ হি ইজ নট কেয়ারফুল ইন অ্যাজাম্পশন, তাই না? সুতরাং এটা অনেক বড় একটা জিনিস। সেকেন্ড হচ্ছে অ্যাগ্রিয়েবলনেস। অ্যাগ্রি মানে কি? সম্মতি জানানো। ওই সম্মততা, সবসময় একটা বিষয়ে আপনার সম্মতি যদি থাকে, সব বিষয়ের সাথে আপনি নিজেকে খাপ খাইয়ে চলছেন, কোন একটা পার্টিকুলার বিষয়ে আপনি অ্যাগ্রি করছেন, এই জিনিসটা আপনার থাকতে হবে। অনেকে থাকে ঘাট টেরা, তাকে একটা কথা বললে সে আরেকটা কথা বলে, সে কোনো কথা শুনতে চায় না। তাকে একটা রিকোয়েস্ট করার মানে হচ্ছে সেই পয়েন্টটাকে আরও মার্ক করে ইয়েস করানোর চেষ্টা করছিলেন, সেটা নেভার নো করে দিবে, কারণ সে মনে করে স্রোতের বিপরীতে হাঁটাটাই তার কাছে ধর্ম। একটু ফ্লেক্সিবল যে হবে সেই জিনিসটা তার মধ্যে নাই। দেখেন, যদি আপনি অ্যাগ্রিয়েবলনেসটায়
ধারণ করেন, কিছু বিষয়ে অ্যাগ্রি করেন। মে আই হ্যাভ ইউর পেন, আপনি বললেন পরীক্ষার হলে হ্যাঁ ও একটা কলম চাচ্ছে, কলম কালি শেষ হয়ে গেছে, হ্যাঁ শিওর, এটা একটা অ্যাগ্রিয়েবলনেস। মে আই কাম ইন স্যার, আমি যদি চিন্তা করি আধা ঘন্টা চলে গেছে এখন আসছে, আমি যদি বলি না প্লিজ আসেন, আমি তাকে অ্যাগ্রি করছি। বাসে একটা জায়গায় বসছেন এমনভাবে একটু সিটে জায়গা ছিল, একজন দাঁড়িয়ে থাকা লোক বসতে যাচ্ছে, আপনি বললেন হ্যাঁ শিওর শিওর বসেন বসেন, একদম ভালো জিনিস। দ্যাট উইল মেক ইউ মোর কার্টিয়াস। ওকে, যদি আপনি কোনো একটা পজিটিভ জিনিসে অ্যাগ্রি করেন, এটা আপনাকে অনেক কার্টিয়াসের লক্ষণ। সৌজন্যতাবোধ, কার্টিসি, অনেকে কিন্তু লেখাপড়া করে কার্টিসি জানে না। কার্টিসি কিন্তু একটা অন্যরকম জিনিস। অনেক সময় চুপ থাকাও কিন্তু বেয়াদবি, এটা কি জানেন? আপনার বাসায় ড্রয়িং রুমে একটা মেহমান আসলো, আপনার বাসায় কেউ তার সাথে কথা বলতেছে না, সবাই যে যার মতো ভিতর রুমে মোবাইল ফোন চালাচ্ছে, হ্যাঁ সে একা একা বসে আছে বেচারা। হ্যাঁ, তো সে তার কাছে আপনি গেলেন, তাকে এক কাপ চা দিলেন, 2টা বিস্কুট দিলেন, দুপুরে খেয়ে যেতে বললেন, সে আসছে হয়তো মাত্র 15 মিনিটের জন্য, হালকা একটু কথা বললেন, নাকি আপনি ওর তার সামনে বসে মোবাইল ফোন চালাতে শুরু করবেন, ভাববেন বেটা কখন যাবে? না, ইজ দ্যাট কার্টিসি? মানুষের আদব আখলাক দিয়ে আপ্যায়ন করাটাও একটা কার্টিসি। একসাথে খেতে বসছে, আপনি এরকম করে গেলেন, তারপর নিজের খাওয়াটা খেয়ে চলে গেলেন। ও বলবে আমাকে মাছের টুকরাটা দিল না, গোস্তের টুকরাটা দিল না, হায় হায় এখানে তো পাঙ্গাস মাছের ঝোল ছিল, পাইলাম না তো। এখন সে লজ্জা ভেঙে একটু নিজেও হয়তো খেতে চাচ্ছে না, কিন্তু আপনাকে একটু সাধতে তো হবে যেটা আপনি খান। সে একটা আইটেম পছন্দ করলে তাকে ওই আইটেমটা আর এক পিস দিতে হবে, তার মনটা একটু খুশি করতে হবে, তাই না? এটা হচ্ছে আদব আখলাক দিয়ে আপ্যায়ন করা। আমরা শুধু একটা খাবার দিলেই কিন্তু আপ্যায়ন হয় না। আপনি আপনার একটা কলিগকে বা আপনার সাথে পরে এরকম একটা বন্ধুকে বৃষ্টির দিনে এখান থেকে নতুন বাজার গাড়ি লিফট দেওয়ার জন্য কোনো একটা কারণবশত বা ঠেকায় পড়ে আপনি গাড়িতে উঠাইছেন, ওই 5 মিনিট তার সাথে ভদ্রতাবোধ বজায় রাখতে হবে। তো আপনি গাড়িতে উঠানোর পর তার সাথে কথা বলতেছেন না, সে চিন্তা করবে আমার জন্য 25 টাকার বাসই ভালো ছিল, কেন যে উঠলাম এর ইয়েতে, কারণ সেটা আদব আখলাকই নাই। শুধু সার্ভিসের নাম কার্টিয়াসনেস না, আদব আখলাক দিয়ে সার্ভ করতে হয়, বুঝেন নাই? তার সাথে গাড়িতে কথা বলবেন, তুমি কীভাবে যাও, অনেক কষ্ট হয়, আমি তো এই সময়টায় মাঝে মাঝে যাই, সব সময় ক্যাম্পাসে আসি না, এই মাসে 2 একবার আসি, যেদিন আমি আসবো আমি চেষ্টা করবো এই রুটেই ফিরতে, এটা আমার জন্য কনভেনিয়েন্ট, তুমি আমার সাথে যাবা ওই দিন। সুন্দর কথা না? গাড়িতে এমনি যাচ্ছে, আপনি একটা বান্ধবীকে লিফট দিলেন, তাই না? একটা বন্ধুকে একটু লিফট দিলেন, এটা কিন্তু আদব আখলাক দিয়ে সার্ভ করা। আপনি গাড়িতে উঠানোর পর তাকে একটা বর্ণও কথা বলেন নাই, সে কষ্ট পাবে না মনে? সে সময়টা যদি ভিড়েও বসে থাকে খুব কষ্ট পাবে মনে, সে বলবে যে আমি কেন উঠলাম এখানে, একটা কথা বলে না, কিছু না, তাই না? এই বোধটা যেন না আসে। সব কিছু বইয়ের পাতায় কিন্তু থাকবে না, আপনি সব কিছু এই ইংলিশ আমেরিকান বাবুদের বইতে পাবেন না। অ্যাকচুয়াল কার্টিয়াসনেস হচ্ছে অ্যাগ্রিবেলনেস। না, উচিত হবে না, তবে সিচুয়েশনের শিকার। সে অনেক বৃষ্টিতে এক জায়গায় আসে, একটা দোকানের নিচে সে দাঁড়াইছে, ওখানে হাজারো নন মাহারামের সাথে সে দাঁড়ানো, আপনি তার নন মাহারাম, কিন্তু 5 মিনিটের ইয়েতে সমস্যা নাই, আপনি তাকে যদি উঠে নতুন বাজার ড্রপ করতে পারেন করে দেন, অসুবিধা নাই, বুঝছেন? আর ওখানে ড্রাইভারের উপস্থিতি আছে, এমন না যে সে একা যাচ্ছে, বুঝছেন? আপনার যদি ইমান লেভেল ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, আপনি যদি নিজেও ড্রাইভ করেন তবু তাকে নেন, কারণ সে এমনি অনেকের সাথে দাঁড়ানো, কিছুই হবে না। ওকে, আর কিন্তু মানুষ এটাকে কীভাবে নিচ্ছে এটাও ফ্যাক্ট। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে একজন খুব বৃদ্ধা মহিলাকে দেখলাম, আমার মায়ের বয়সী, তার হাতে কিছু লাগেজ, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে। ওই রুটের ভিক্টর ক্লাসিক বাসটা তখনও আসে নাই, 1 ঘন্টা হয়ে গেছে, আমিও নিজেও সাফার করতেছি। ভাবলাম পকেটে কিছু টাকা আছে, সিএনজি করে চলে যাই। এই মধ্যবিত্ত ঘরের ছেলে তো, বউ বাচ্চা সাথে না থাকলে সিএনজিতে উঠি না, বাসে ঝুলে যাই, স্বাভাবিক। তো ওনাকে দেখে এত মায়া লাগলো, আমি যে জিজ্ঞেস করলাম যে আন্টি আপনি কোথায় যাবেন, সে আমাকে এমন একটা বললাম, একদম আমার বাসার পাশে আম্মা আপনি যেখানে থাকে। আমি বললাম যে তাহলে আপনি চলেন, আমার সাথে চলেন, আমি একটা সিএনজি নেই, আপনি যদি কিছু মনে না করেন। উনি আমাকে খুব ভয় পাইছে, উনি সিএনজিতে উঠে নাই। তো বিশ্বাস করেন না, আমার হার্ট এই বিষয়ে ক্লিন ছিল, উনি আমার মাধ্যমে কোনো ক্ষতির সম্মুখীন হতেন না ইনশাল্লাহ, আমি ওনাকে ঠিক মতোই পৌঁছে দিলাম। কিন্তু কে এটা কীভাবে নিচ্ছে অলসো ফ্যাক্ট।
আর আমি ওনার মতো একটা মহিলাকে মাতৃ বোধ থেকে আমি ওনাকে নিতে চাইছি। আমি ওনার মেয়ে হলে আমি বলতাম যে না, দূরে থাকো। আর ওনার মেয়ের রিয়াকশানটা আরও ভয়ানক হতে পারতো। মা তো সে চিন্তা করছে, আন্টি ডাকছে, আচ্ছা থাক, এরকম একটা ছেলে আমার থাকতে পারে, কিন্তু ওনার মেয়েকে তো বলতে পারবো না, উচিত হবে না। তখন হচ্ছে অ্যাকচুয়াল মাহারাম নন মাহারামের প্রশ্ন। কিন্তু একটা মেয়েকে আপনি 2 বছর ধরে একসাথে পড়তেছেন, আপনি তার নাম জানেন, হ্যাঁ, অ্যাটলিস্ট 5-10 মিনিটের একটা ড্রপ আপনি দিয়ে দেন, অসুবিধা নেই ইনশাল্লাহ। আর হার্ট ক্লিন রাখবেন সবসময়। ওকে, তারপর দেখেন তো এটা আপনাকে অনেক কার্টিয়াস করবে। সব কিছুতে না বলবেন না, না বলবেন না। কিছু জিনিস দেখবেন যে পজিটিভ, এগুলোতে খামাখা না বলে একটা দূরত্ব তৈরি করার কোনো অর্থ নাই। চারিদিকের মানুষের কাছে সহায়তার হাতটা একটু বাড়ায় দেন, চেষ্টা করেন। কেয়ারিং, এটা আপনাকে অনেক কেয়ারিং একটা ইয়ে দিবে। এই যে আপনি একটু খাবারটা তাকে সাধলেন, তার সাথে একটু কথা বললেন, এটা কিন্তু একটা কেয়ার। কোনো একটা বন্ধু আপনার খুব কাছের হয় কখন? যখন আপনি তার সাথে আপনার কেয়ারটা নিয়ে উপস্থিত হন। আপনি পরীক্ষার সময় তার জন্য একটা সিট রাখেন, আপনি তার জন্য নোট ফটোকপি করে রাখেন, আপনি টিফিনের সময় নিচে গেলে তাকে নিয়ে যান, তাকে একটা পরোটা কিনলে ভাগাভাগি করে খান, বা একটা ফোন দেন, আমি তো ক্যাম্পাসে আসছি, তুই কই। এই কেয়ারটার কারণে কিন্তু আপনারা কাছাকাছি আসছেন। যত বেশি কেয়ারিং তত বেশি কাছাকাছি আসতে পারবেন। যত বেশি ডোন্ট কেয়ার, এই তুমি আমার যোগ্য না, এই থিওরি, তত বেশি দূরে, রিয়েলি আপনাকে এগুলো দূরে সরাই দিবে। আপনি কখনো একটা গুড রিলেশন স্থাপন করতে পারবেন না, কারণ আপনি তাকে মানুষই মনে করেন না, আপনি তাকে যোগ্যতা সম্পন্ন মনে করেন, আপনি মনে করেন যে গরু ছাগল। সো ট্রাই টু অ্যাডাপ্ট দ্যাট হিউম্যানিজম, তাই না? এরকম অনেক বেশি কেয়ার দেখালে আপনি একটা হিউম্যানিটি ইয়ে করতে পারবেন। ওকে, তো চেষ্টা করবেন মানবীয় গুণ যেন ঠিক থাকে। ওকে, আর যে আপনাকে কেয়ারলেসলি ডিল করবে এটা তার ব্যর্থতা, তাই না? কারণ সে আপনাকে ইভ্যালুয়েট করতে পারে নাই। আচ্ছা, তারপর হচ্ছে নিউরোটিসিজম। আমরা বলি না নিউরোসায়েন্স, স্নায়ুবিক বিজ্ঞান, হ্যাঁ, বলে না পরীক্ষার সময় একটা স্নায়ুবিক প্রেশার মাথায় থাকে, হ্যাঁ, যে টাইম শেষ হয়ে যাচ্ছে, পরীক্ষা প্রশ্ন কমন পড়লো কি না, তাই না? স্নায়ুবিক চাপ। তো এই জিনিসটা থেকে নিউরোটিসিজম, এটা মানুষের মধ্যে থাকে। কিছু মানুষ এই পার্সোনালিটি থাকে, সারাদিন টেনশন করে, শুধু শুধু টেনশন করে, সে শুধু উঠতে বসতেই টেনশন তার, যে এইটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না। দেখবেন কিছু মানুষ সবসময় একটা টেন্স এরকম থাকে, চিন্তা করে যে আজকে কী হবে। তো এগুলো নিয়ে যখন মানুষ ভাবে, তো কর্মীদের কাছ থেকে আউটপুট কম পাওয়া যায়। অগ্রেসর বিহেভিয়ার কেন আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছি? আপনি হাসি খুশি এমপ্লয়িকে বেশি খাটাতে পারবেন, হাসি খুশি এমপ্লয়ির কাজের প্রসেসিং স্পিড হাই হবে। কিন্তু যেখানে মানুষ এই যে এই ক্যাটাগরির স্নায়বিক বিষয় সবসময় আটকে থাকে, এদেরকে রিক্রুট করলে অনেক সময় বেটার সার্ভিস পাবেন না। সে অনেক ধরনের টেনশন আক্রান্ত। চেষ্টা করবেন তাকে বোঝাতে যে অলরেডি রিক্রুটেড, আর যার খুব জবের প্রয়োজন তাকে ডিলিট করবেন না, তাকে নেবেন, কিন্তু তাকে এই বিষয়ে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। একটা বস কিন্তু চাইলে একটা এমপ্লয়িকে খুব দ্রুত ইমপ্রুভ করতে পারে। একটা কাজ করে দিল, হ্যাঁ খুব ভালো হয়েছে, ওয়েল ডান, আজকে আর কাজ করতে হবে না, আজকে একটু আর্লি বাসায় চলে যেতে পারেন, অসুবিধা নেই, আজকে কাজ শেষ। 2 ঘন্টা আগে সে কাজ করে দিচ্ছে, সেটা নিয়ে বসে থাকতে পারতো ল্যাপটপে 5টা পর্যন্ত, তাই না? একটু আগে ছেড়ে দিলেন, তারকে 2টা ছুটি দিয়ে দিলেন। ছুটি দিলে কি হয়, মানুষ একটু রিফ্রেশড হয়ে আসে, টেনশনটা কমে। যখন আপনার ছুটি কাটিয়ে আসবেন 10 দিন বাসায় থেকে, দেখবেন চেহারা ফকফকা হয়ে গেছে। আমি রাঙামাটি থেকে ঘুরে আসছি, আমার কলিগটা বলছে আপনাকে সুন্দর হয়ে গেছে। এটা কেন জানেন? আপনাকে এটা রিচার্জ করবে। অফিসের টেনশন নাই, খাতা কাটার টেনশন নাই, পরীক্ষার হলে টাইমলি যাওয়ার টেনশন নাই, আছে ক্লাস নিতে হবে প্রিপারেশানের টেনশন নাই, হয়তো ঈদের মাসে বোনাসটা পাইছেন, অর্থনৈতিক টেনশন নাই, তা আপনার শ্বশুরবাড়ির খানা, তাহলে সব কিছু মিলে আপনার টেনশনটা নাই। ওকে, এই জন্য আপনি আসছেন একদম ফুল রিচার্জ হয়ে, আপনাকে দিয়ে আরও বেশি কাজ করানো সম্ভব। ওকে, তো এগুলো চেষ্টা করবেন, এটা যদি ওভারকাম করেন এটা কেটে যাবে। উদ্বিগ্নতা, অ্যাংজাইটি, উদ্বিগ্ন হচ্ছে অ্যানশাস, এটা কেটে যাবে।
হোস্টাইল, অনেক আছে শত্রু ভাবাপন্নতা বেশি থাকে তার মধ্যে, সব কিছু নিয়ে টেনশন করে এবং সবসময় মনে করে কেউ আমার ক্ষতি করতে চায়। এটা কিন্তু ঠিক না। সবসময় পজিটিভ ধারণা রাখবেন। হোস্টাইল ভাব যার মধ্যে আছে সে কিন্তু নেগেটিভিটি ছড়াবে সবসময়। আগে পজিটিভিটির চর্চা করেন, পজিটিভ কিছু ভাবেন, তারপর দেখবেন যে ওভারকাম হবে। কিছু কিছু মানুষ তারা নিজেরাই নেগেটিভ, কিন্তু সবসময় আপনাকে বলবেন যেন আপনিই নেগেটিভ, সে একমাত্র দুনিয়ার পজিটিভিটি সম্পন্ন একমাত্র ব্যক্তি। আমি এরকম অনেক মানুষকে দেখছি, বকসু থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ। মনে মনে ভাবলাম যে মোটামুটি তো সতই আছি, কোরআন হাদিসও পড়ি, এবার কোন গ্রহের প্রাণী যে আমাকে সে মনে করে দুনিয়ার একমাত্র নেগেটিভ, মনে আমিই নেগেটিভিটি ছড়াচ্ছি। নো, ইটস জাস্ট মাই অ্যানালাইসিস। কিন্তু যারা দিনরাত পজিটিভ 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 করে মুখে ফেরা তুলে দিচ্ছে, আর দে রিয়েলি পজিটিভ? একটা মানুষকে যে আপনি নেগেটিভ দীর্ঘদিন বলে তাকে কষ্ট দিচ্ছেন, আপনি নিজে তো নেগেটিভ। নেগেটিভিটি প্রমাণ করার জন্য এই বাক্যটাই যথেষ্ট যে আপনি একটা মানুষকে নেগেটিভ মনে করেন, তাই না? ইজন্ট ইট ইউর নেগেটিভিটি? খেয়াল করে আমি দেখলাম অনেক মানুষ পজিটিভিটির সুবাতাস এবং পজিটিভিটির আন্দোলনের কথা বলে, নিজেকে খুব হাই লেভেলের পজিটিভ মনে করে, আর উঠতে বসতে মানুষের দোষ, উঠতে বসতে এটা হয় না ওটা হয় না, ইউ আর নেগেটিভ। মনে হয় তার মাতৃভাষার একটা অংশ হয়ে গেছে, এই বাই ডিফল্ট কোড হয়ে গেছে এটা, যে ইউ আর নেগেটিভ। হ্যাঁ, তো এগুলো তো ঠিক না। একটা মানুষকে নেগেটিভ বলাই তো পজিটিভিটির লক্ষণ না, তাই না? সো পজিটিভিটি থাকবে আপনার এসেন্স থেকে। আর আমার সব কিছুর ইয়ের দরকার নাই তো। আমার অ্যানালাইসিস করে আমি যদি কোনো কিছু একটা বিষয়, ধরেন আমি একটা মানুষকে জানি যে সে একটা বিপদে পড়তে পারে, বাসে উঠলে পকেটে মানিব্যাগটা এমনভাবে দেখা যাচ্ছে বের হয়ে আসে, যে কোনো সময় কেউ নিয়ে নিতে পারে, এটা বাংলাদেশ। ওকে বললাম ভাই মানিব্যাগটা একটু হাতে নিয়ে বসতে পারেন, কারণ ও যদি বলে থিঙ্ক পজিটিভ, এইটা কে নিবি এর মধ্যে, ভাব পজিটিভ ভাবে, তখন আমি কষ্ট পাবো না? আমি ভাবলাম যে তাই না, আমার মধ্যে একটা পজিটিভিটি আছে, দেখে তো বলছি ভাই রে মানিব্যাগটা হাতে রাখ, কিন্তু সে বলতেছে আমাকে পাল্টা যে থিঙ্ক, যেমন চোরটা আমি আমি মনে হয় এটা গায়েব করে দিতাম। তো কিছু অ্যানালিসিস মানুষের থাকে না, থাকে তো চেষ্টা করবেন এগুলো একটু বোঝার, বুঝছেন? আপনি যে 100% ভালো হতে পারবেন দরকার নাই, পারবেন না যেহেতু আপনি ফেরেশতা না, কিন্তু চেষ্টা করেন যাতে পারেন। হয়তো পারবেন না, কিন্তু চেষ্টা করবেন। এটাই হচ্ছে আপনার সামাজিক গ্রহণযোগ্যতা, যে আপনাকে সমাজ অ্যাকসেপ্ট করছে অ্যাজ এ পজিটিভ পিপল। ওপেননেস টু এক্সপিরিয়েন্স, সেন্সিটিভ, ফ্লেক্সিবল। অনেক বিষয়ে দেখবেন কিছু মানুষ সব জানতা টাইপের থাকে, সে অনেক এক্সপিরিয়েন্সের দিক থেকে হাই হয়। ইংরেজিতে একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে মাস্টার অফ অল ট্রেড, হ্যাঁ না, জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান। তার মানে হচ্ছে সকল কাজের কাজই, কিন্তু কোনো কাজে এক্সপার্ট না। সব কাজই একটু একটু করতে পারে, কিন্তু কোনো কাজে যে মাস্টারি আছে তার দখল খুব ভালো এমন না। ওকে, তো এরকম অনেক মানুষ আসছে তার পার্সোনালিটি ট্রেটে, কিন্তু তারা অনেক ভালো। এই পয়েন্টটা অনেক অ্যাকসেপ্টেবল, কারণ সে প্রতিটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা লব্ধ একটা মানুষ। যার মধ্যে অভিজ্ঞতা বেশি তার কিন্তু থিঙ্কিং, অ্যাজাম্পশান এগুলো অনেক বেশি হয়। অর্গানাইজেশন কেন দেখবেন যে অনেক বয়স্ক মানুষকে অর্গানাইজেশন রাখে, তাদের বয়স হচ্ছে 70, তার চেয়ে বেশি, এবং ভালো পজিশনে, ভালো বেতন দিয়ে। কারণ তার মধ্যে যে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা, তার জন্য এই টেকনিক্যাল ক্যাপাসিটি, এটা অনেকের মধ্যে নাই। সে যে লিয়াজও মেনটেন করে কাজ করতে পারে, এটা পারে না অনেকেই। এটা হচ্ছে তার একটা হায়ার এক্সপিরিয়েন্স। এরকম মানুষ থাকা কিন্তু দরকার প্রতিটা প্রতিষ্ঠানে। হ্যাঁ, কোনটা মানে অ্যাকসেপ্ট করার মতো, যে সব কাজ কিছু কিছু জানে, মানে সার্বিক একটা ধারণা আছে এরকম লোক, নাকি একটা কাজেই শুধু খুব ভালো পারে বাকিগুলো সম্পর্কে? যারা টেকনিক্যালি একটা কাজ ভালো পারে, আপনি চেষ্টা করবেন যেই পোস্টের জন্য নিচ্ছেন ওই পোস্টেই যেন, যেমন আপনি নিচ্ছেন প্রোগ্রামার, সে আসলেই প্রোগ্রামিংয়ে মাস্টার কিনা, এখন আপনি তাকে নেন। কিন্তু এমনি ইন জেনারেল কিছু কম্পিউটারে কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনি জ্যাক অফ অল ট্রেড নেন, অসুবিধা নেই। আমি চাচ্ছি ভালো অ্যাকাউন্টেন্ট, এখন যে মার্কেটিং এইচআরের মানুষকে আমি নিতে চাচ্ছি না, তাহলে আমি অ্যাকাউন্টিংয়ে নিব। কিন্তু সে মার্কেটিংয়ে কাজ করতে চায়, অ্যাকাউন্টিং মোটামুটি জানে, তারপর তার
ইন্টারন্যাশনাল বিজনেসের ধারণা আছে, MIS নিয়ে ধারণা আছে, তাহলে আমি তাকে নিতে পারি, অসুবিধা নেই। কিন্তু স্পেসিফিক, যেমন এখানে অ্যাকাউন্টিংয়ের টিচার নেবে, এখন অ্যাকাউন্টিং থেকে আমি পাস না করে এসে অন্য সাবজেক্ট থেকে আসছি, এটা নেওয়াটা উচিত হবে না। কারণ সে আমাকে মেজর সাবজেক্ট পড়াবে আমাকে দিয়ে, স্পেশালাইজেশন আমার ওই বিষয়ে থাকতে হবে, আদারওয়াইজ আমি এটা অফার করতে পারবো না। কিন্তু আমি একজন অ্যাকাউন্টিংয়ের টিচার, আমি মার্কেটিং, HR, OB নিয়েও ধারণা আছে, আমি এগুলো লেখাপড়া করছি আমার লাইফে, আমি CSCতে যে হালকা কোর্সটা পড়াতে চাই পারবো। কিন্তু অ্যাকাউন্টিং মেজর পড়তে গেলে সাধারণত অ্যাকাউন্টিংয়েরই টিচার দিয়ে পড়ানো উচিত, ওকে? তাহলে স্টুডেন্টরা সার্ভিসটা বেশি পায়। নর্মাল MBBS ডাক্তার সে মোটামুটি একটা হালকা টেস্ট দিতে পারবে আপনাকে, কিন্তু আপনার সমস্যাটা হচ্ছে কিডনি ডিজিজ, তার আপনি ইউরোলজিস্ট এবং কিডনি স্পেশালিস্টকে দেখান। আইয়ের জন্য আপনি হার্টের ডাক্তার দেখেন না, সে আই নিয়ে অনেক বক্তব্য দিতে পারবে, তার নিজের আইও খুব ভালো, তার ইচ্ছা হয়তো ছিল আই স্পেশালিস্ট হবে, কিন্তু হয়ে গেছে হার্ট স্পেশালিস্ট। হার্টটা দেখানো উচিত হবে, কারণ সে হার্ট স্পেশালিস্ট, তাই না? এইভাবে অনেকে নিউরো সায়েন্টিস্ট থাকে না, নিউরোসার্জন, মাথার ভিতরে টিউমার হয়েছে, এটার জন্য আপনি আই স্পেশালিস্ট দেখাবেন না, আপনি নিউরোসার্জনটি দেখাবেন। কিন্তু অ্যাজ এ ডক্টর, সে বেশ কিছু ধারণা রাখবে, কিন্তু স্পেশাল কাজগুলো স্পেশাল পিপলকে দিয়ে করাবেন। প্রোগ্রামিং যে ভালো জানে তাকে দিয়ে প্রোগ্রামার নিয়ে প্রোগ্রামার হিসেবে তাকে কাজ করান, ওকে? তো এক্সপিরিয়েন্স যাদের অনেক হাই, তাদের যে বোধটা ভিতরে, সেন্সিটিভিটি, কোনো একটা বিষয় সাড়া দেওয়ার ক্ষমতা, তারা অনেক সেন্সিটিভ এবং ফ্লেক্সিবল। এই যে মানুষ বলে না সিম্প্যাথি, এমপ্যাথি, এটা হচ্ছে সেন্সিটিভিটি থেকে আসে। আপনার সেন্সটা ভালো কাজ করে, এই জন্য আপনার সিম্প্যাথি, এমপ্যাথিটা সবসময় একটা গ্রোয়িং লেভেলে। ভালো বস হতে গেলে বেশি কিছু লাগে না আসলে, আপনি সিচুয়েশনে আন্ডারস্ট্যান্ডিং করেন, এমপ্লয়িকে ভালোবাসেন, কাজের প্রতি মনোযোগী হন, কাজ করে যান। অনেকে দেখবেন যে অনেক ওয়ার্কহলিক, সে সারাদিন কাজ করে, মানুষকে দিয়েও খাটায়, এটা ঠিক না। আপনি খাটতেছেন আপনার প্রতিষ্ঠানের জন্য, আপনার ব্যক্তিগত চয়েস, এটা আপনি করেন, অসুবিধা নাই। প্রতিষ্ঠান আপনি ওনারও না, আপনি করে যান প্রতিষ্ঠানের জন্য, কোনো অসুবিধা নেই। আপনি 5টা বাজে অফিস ছুটি হলে আপনি 8টা পর্যন্ত থাকেন এবং আসলে আপনি ভালো কাজ করে যান, অসুবিধা নেই। আপনি অ্যাসেস হবেন কোম্পানি কর্তৃক, ভালো, কিন্তু আমাকে 5টার পরে কাজ করতে বাধ্য করিয়েন না, কারণ আমার ওয়ার্কহলিজম আপনার লেভেলের নয়। আমি আমার প্রতিষ্ঠানে যতক্ষণ থাকবো আমি আমার অ্যাবিলিটি দিয়ে পারফর্ম করে যাব, যতটুকু কোম্পানির জন্য দরকার, হয়তো তার চেয়ে বেশি, কিন্তু এর বাইরে আমি অফিসে থাকতে পারবো না। ওয়ার্কহলিজমের কিন্তু কিছু নেগেটিভ জিনিস আছে, মানুষ তার ফ্যামিলি লাইফটা ভুলে যায়, তাই না? ইংরেজিতে একটা প্রবাদ আছে না, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। কোনো কিছুই সেটা যদি পজিটিভ হয়, অতিরিক্ত ভালো না। ইসলামে প্রতিদিন রোজা রাখা হারাম, এই রমজান মাস ছাড়া, আর এই যে 3 রোজা আইএমএ বিদ ছাড়া, হ্যাঁ, আর কিছু নফল সিয়াম ছাড়া। কেউ যদি বলে আমি 30 বছর, মাঝে মাঝে পেপারে আসে মানুষ 30 বছর টানা রোজা রাখছে, হারাম। ঈদের দিনও তো হারাম, 2 ঈদেই তো রোজা রাখা হারাম। কুরবানি ঈদের পরের 3 দিনও রোজা রাখা হারাম, তাই না? তাশরিকের দিনগুলোতে। তো দেখেন, তো মানুষ না বুঝে করতেছে। এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। রোজা রাখতে হলে কমপক্ষে 1 দিন পর 1 দিন গ্যাপ দিয়ে রাখতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কিন্তু মানুষের বোধটা নাই, সে মনে করছে এটার মধ্যে একটা পজিটিভ থিং আছে। নো, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, ওকে? তো চেষ্টা করবেন। তারপর হচ্ছে এক্সট্রোভার্ট থেকে আসছে। ওই যে অনেকে নিজেকে একটু প্রকাশ করতে চায়, অনেক কথা বলতে চায়, মার্কেটিংয়ের লোকরা এটা খুব ভালো পারে। তো তাদের মধ্যে আউটগোয়িংনেসটা থাকে। আউটগোয়িং মানে মিশুক, আর টকেটিভ, বাচাল। ইসলামে মিশুক হতে উৎসাহিত করা হয়েছে, কিন্তু বাচাল জিনিসটা ওভাবে পছন্দ না। সেই মাছটা বড়শিতে বেশি ধরা খায় যে মাছ বেশি খাবি খেতে চায়, আদার বেশি খেতে চায়। আপনি অফিসে যত কথা বলবেন তত ধরা। আর যারা শিক্ষিত মানুষ তারা একটা কথার মাল্টিপল মিনিং বের করবে। দেখবেন যে অনেক মানুষ শিক্ষিত হওয়ার কারণে অনেক কথার ভুল বেশি ধরে, তার এটা পছন্দ হচ্ছে না, ওই লাইনটা ভালো লাগে না, তোমার টোনটা সুন্দর ছিল না, কী বলতে চেয়েছিল বলো, তাই না? এগুলো কিন্তু ঠিক না। মানুষ অনেক সময় বেশি মেরিটোরিয়াস জ্ঞানী হয়ে গেলে দেখবেন যে টোকাটুকিও বেশি হচ্ছে। হ্যাঁ, কিন্তু সবাই তো প্রকৃত জ্ঞানী না।
প্রকৃত বাংলাদেশে অনেক ভালো লেভেলের ইসলামিক বক্তা এবং আলেম আছে যারা কখনো লাইটে আসবে না, সে অনেক জানে। কিন্তু এখন তাহলে যদি যে বলে বসেন বসেন বসে যান, সে অনেক লাইটে চলে আসবে, তাই না? সে যদি চায়ের কাপ নিয়ে বলে ঢেলে দেই, তাহলে দেখবেন যে সবাই খুব খুশি। কিন্তু আসল বক্তা সে কিন্তু লাইটে আসতেছে না, সে মসজিদে নামাজ পড়তেছে, সে ঠিকমতো রোজা রাখতেছে, সে অনেক অর্থাভাবে আছে, তার ভালো একটা জামাও নাই, তা আল্লাহর কাছে সে কত দামি জানেন? সে দুনিয়ার সেলিব্রিটি না, সে আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি। অনেক সাহাবি আছে যাদেরকে ওভাবে আমরা চিনি না, প্রথম সারি সাহাবিরা ধরে নেন, কথার কথা চিনি না দেখে ওভাবে, কিন্তু তারা কি আল্লাহর কাছে কি মনে করেন আপনারা? আমাদের কাছে গ্রহণযোগ্যতা থাকবে, না থাকলে তাদের এক পয়সা ক্ষতি হবে, তাই না? আলহামদুলিল্লাহ আমরা মুসলিম হিসেবে তারা আমাদের কাছে গ্রহণযোগ্য। হ্যাঁ, কেউ যদি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে এটা তাদের ইস্যু, কিন্তু আল্লাহর কাছে তারা খুব অ্যাকসেপ্টেবল। তা আপনি চেষ্টা করবেন আপনার মধ্যে যেন কথা বলার পরিমাণটা কম্পারেটিভলি কম হয় ক্ষেত্র বিশেষে, এবং যেটা বলবেন সেটা যেন অ্যাকুরেট হয়। এটা বললে আরেকটা ঘটনা ঘটবে, আপনার কথাটার দাম থাকবে। আপনি যখন বারবার কথা বলবেন কেউ আপনাকে ওইভাবে ভ্যালু দিবে না। আমি অনেক জায়গায় যে আগে সব শুনি, তারপর একটা কথা বলি, সে কথাটা একদম তীরের মতো টু দ্য পয়েন্টে যে লাগবে, কথাটা ওয়েটও থাকবে, মানুষ বলবে না সে পয়েন্টটা অ্যাড্রেস করেছে, সলিউশন হয়ে গেল। নেক্সট টাইম থেকে ওরা ফাইনাল পয়েন্ট পাওয়ার জন্য আপনাকে একবার আপনার ডিসিশন দিতেই বলবে যে তুমি এখন কিছু বলো। আগে শুনবেন, যত বেশি শুনবেন তত বেশি জ্ঞানটা আগে তৈরি হবে, তারপর ওখান থেকে একটা সামারি ড্র করতে কিন্তু অনেক সুবিধা। 20 জনের কথা শুনে একটা সামারি ড্র করা যাবে, নিজে আগে বলবেন না। আর টকেটিভ হবেন না। টকেটিভ মানে হচ্ছে, এটা একটা শব্দ হচ্ছে চ্যাটার বক্স, মানে হচ্ছে বাচাল, অতিমাত্রায় কথা বলে যে। ওকে, বাকপটু হওয়ার মধ্যে ভালো কোনো জিনিস নাই যে আপনি অনেক বাকপটু না, কথা বলবেন জ্ঞানগর্ভ কথা। ওকে, আর মিশবেন, মিশুক শব্দটা ভালো। হাদিস আসছে প্রত্যেক মিশুক অন্তর জান্নাতি, মানে যে মিশতে চায়, যে সবার সাথে কথা বলতে চায়। দিয়ে অনেক সময় না মেশাটাও একটা অহংকার, ইন্ট্রোভার্টনেস না। অনেকে খুব গর্ববোধ করে না আমার ছেলে কারোর সাথে মিশে না, ও হচ্ছে অহংকারী, ও একটা ভাব নিয়ে বসে আছে, ও সচিবের ছেলে, এইটাই হচ্ছে প্রবলেম। কিন্তু ওকে একটা টাইটেল দিয়ে মুড়ে রাখা হয়েছে যে না ও ইন্ট্রোভার্ট, ভাই ও ইন্ট্রোভার্ট। ও ইন্ট্রোভার্ট না, ও হচ্ছে দাম্ভিক অহংকারী। এটাও শুনে রাখেন, অনেক সময় ইন্ট্রোভার্টনেস কামস ফ্রম দ্য এই দাম্ভিকতা, গ্র্যাভিটি, অহংকার। এটা ঠিক না। একটা লিফটে যখন উঠেন, একটা স্যার, অন্য ডিপার্টমেন্টের স্যার, ফরচুনেটলি আর আনফর্চুনেটলি আপনি আর সেই লিফটে উঠলেন, লিফটটা কোনো জায়গায় একসাথে হয়েছে, আপনারা উঠছেন, মাত্র 15-20 সেকেন্ড হয়তো লিফটে থাকবেন, একটা সালাম দেন না? স্যার অনেক সময় জিজ্ঞেস করে না তুমি কোথাকার স্টুডেন্ট, কোনতম ফ্লোরে যাবা? এরকম পজিটিভ একটা ব্রিথ। সে লিফটে আছে, তার মধ্যে কোনো সৌজন্যতা বোধ নাই, সেরকম ডাটসে দাঁড়ায় আছে আইডি কার্ড দিয়ে, আর সে মনে করছে আমি ইন্ট্রোভার্ট। না, অনেক সময় মানুষ চুপচাপ থাকে, প্রাইভেসি থাকে, কিন্তু আপনি অনেক সময় মানুষের বডি জেস্চারে বুঝবেন যে সে লোকটা অহংকারী, সে এমন একটা হাবভাব দিচ্ছে, আপনি তার সাথে কথা বলতে গেলে ভয় লাগে। অনেকে আছে ওই স্যার লিফটে আছে দেখে সে ওই লিফটে যায় না, ওই লিফটের পরে ফ্লোরে প্রয়োজন হেঁটে সে নামবে, কিন্তু সে ওই লিফটে যাবে না, কারণ ওখানে গেলেই একটা অন্যরকম মনিটরিংয়ের মধ্যে 20 সেকেন্ডের জন্য পড়ে যেতে হবে, আমি 20 সেকেন্ডও তার আন্ডারে থাকতে চাই না। তো এটা তো টিচার হিসেবে আপনার ব্যর্থতা। তো একটা স্টুডেন্ট আপনাকে লিফটে দেখলে সে আরও মনে করে হ্যাঁ স্যারকে পাইছি তো, একটু উঠি কথা বলি, তো ভালো ফ্রেন্ডলিনেস। কিন্তু আপনি তাকে দেখে লিফটে উঠলেন না, আরও আপনি হেঁটে নেমে যাচ্ছেন 5-6 তলা, তবু আপনি লিফটে উঠলেন না, এটা টিচারের জন্য ব্যর্থতা। একটা শিক্ষক হয়ে স্টুডেন্টকে সে একটা ভয়ের ইয়েতে রেখে দিচ্ছে, নেটের মধ্যে, তো এগুলো ঠিক না। তো এগুলো খুব সিম্পল। এটা আমি যদি আপনাদেরকে ক্লাস টেস্ট নিই, পারবেন? সোজা না? ঠিক আছে, তাহলে আজকে আপনাদেরকে ছেড়ে দিই।